হেলিকপ্টার থেকে র্যাবের গুলির প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই গণহত্যায় জড়িতদের পুরস্কার নয় বলছে মন্ত্রণালয় ও বাংলা একাডেমি। পুরস্কার স্থগিত করায় ভুল স্বীকার। সংস্কারের সুপারিশ নিয়ে সিইসির অসন্তোষ। নির্বাচনকে পাশ কাটালে ভুল করবে সরকার বলছে বিএনপি। পুতুলের দ্বৈত নাগরিকত্ব সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিত্ব খতিয়ে দেখছে দুদক। চলছে দেশে ফেরানোর চেষ্টা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি মুনসিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। জুলাই আগস্ট আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, র্যাবের তখনকার ডিজি হারুনুর রশিদ এ নির্দেশ দেন। গণহত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ছাত্র জনতার আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন সাবেক আওয়ামী লীগ সরকারের নির্দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে, যদিও পরে তা অস্বীকার করে বাহিনীটি। এবার সে অভিযোগের সত্যতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গুলি করে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে ছিলেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদ। তাকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 2 পুলিশ সদস্য মুকুল চোকদার ও উপপরিদর্শক মালেককে আনা হয় ট্রাইব্যুনালে। পরে দুজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এ পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা একাডেমি পুরস্কারে মনোনীতদের নাম ঘোষণা করে আবার স্থগিত করায় ভুল স্বীকার করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি। উপদেষ্টা জানান, যারা জুলাই গণহত্যায় জড়িত তাদেরকে পুরস্কার দেওয়া হবে না। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলা একাডেমি ঢেলে সাজাতে সংস্কার কমিশন করা হচ্ছে। বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য মনোনীত 10 জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। তবে শনিবার সন্ধ্যায় মনোনীতদের তালিকা স্থগিত করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্থগিতের নোটিশে জানানো হয়, পুনর্বিবেচনা শেষে 3 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করা হবে। মনোনীতদের কারো বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় নাম স্থগিত হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমি। মহাপরিচালক জানান, তালিকায় থাকা কেউ জুলাই গণহত্যায় অভিযুক্ত থাকলে নাম বাতিল হবে। জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সিদ্ধান্ত নেবে। ভুল নিয়ে একগুঁয়েমি করার চেয়ে সংশোধন করা ভালো মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলা একাডেমি পুরস্কারের নীতিমালা সংশোধন
এবং সংস্কার কমিশন করা হচ্ছে বলে জানান তিনি। ভুল করে ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, একটা জিনিস যদি আপনি ওনার কথায় লক্ষ্য করে থাকেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে মনোনীত নামগুলো যাচাই বাছাই করা হবে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাইরে লবিস্ট নিয়োগের পাশাপাশি গণমাধ্যম ও বিভিন্ন শিল্প সাহিত্যের আয়োজনকেও রাজনীতিকরণ করেছে আওয়ামী লীগ সরকার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ঢাকার লিড ফেস্টের প্রতিষ্ঠাতা আহসান আকবর। এর প্রতিবাদ করায় যুক্তরাজ্যেও তার বিরুদ্ধে আইনি হেনস্থার অভিযোগ আনেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সময় সংবাদ, সংস্কৃতি ও গবেষণা প্রতিষ্ঠানের রাজনৈতিক অপব্যবহারের প্রমাণ তুলে ধরতে সফট পাওয়ার হার্ড অ্যাবিউজ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে দ্য ফিউচার ফোরাম। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক, ব্যবসায়ী ও লেখক আহসান আকবরের অভিযোগ, অর্থ পাচারের পাশাপাশি আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক লবি নিয়োগে সহায়তা করে জ্যামকন গ্রুপের পরিচালক কাজী আনিস। তার শুরু করা ঢাকা লিড ফেস্টও ছিনিয়ে নেয় ইসলাম বিরোধী, ইসরায়েলপন্থী ও আওয়ামী লীগ বয়ানের অংশ বানানো হয়। আমার মুখটা বন্ধ করে দেওয়া হলো যাতে আমি কোনো কথা বলতে পারি না ইউকেতে, বাংলাদেশে বলতে পারবো। সাথে সাথে কাজী আনিস জুলাই মাসের 2023 সালের জুলাইতে সে থ্রেট দিল, তুমি ঢাকায় আসো, র্যাব দিয়ে তোমাকে তুলবো। বাংলাদেশি টাকা 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা তারা বিদেশে আমার বিরুদ্ধে তারা খরচ করেছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। এখানে তাদের ঢাকা ট্রিবিউনের এক্স এমপ্লয়ি, আপনি কথা বলতে পারেন তাদের সাথে, অবাক হোসেন আছে, আর আছে আমার বন্ধু, তারা বেতন পায় না। তার দাবি, হাসিনা সরকারের পক্ষে লবিস্ট নিয়োগ করে কাজী আনিস ও তার সহযোগীরা। এভিডেন্স সহযোগ রিপোর্টটা এসেছে, ওটা কিন্তু নেত্রা রিপোর্ট। সেথ মিক্সন এবং কাজী আনিস আহমেদের লয়ারকে এবং তাদের এজেন্টকে প্রশ্ন করেছিল, তারা কোনো উত্তর দেয় নাই, কারণ তাদের উত্তর ছিল না সেখানে। দেশের মানুষের টাকায় গঠিত সিআরআই নানা গুজব ও বিদেশে প্রোপাগান্ডা ছড়াতে ব্যবহার করা হয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এখানকার লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরকে অনেকটা বাদ দিয়ে দলীয় বুদ্ধিজীবী, দলীয় লেখক, দলীয় সাহিত্যিকদেরকেও প্রচারণা করানো হয়েছিল। আমরা কাজী পরিবার বা জেমকনকে একটা ক্লাসিক্যাল কেস হিসাবে পেয়েছি। সিআরআই বলে আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠান প্রফেসর ইউনূসকে বিষোদ্গার করার জন্য রাষ্ট্রীয় অর্থ খরচ করেছে। এ সময় কাজী গ্রুপের মালিকানাধীন ইউলেবের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা কিন্তু কাজী আনিসকে একটা ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্ব সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিত্বের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। সেই সাথে তাকে দেশে ফেরাতে কাজ করছে সংস্থাটি। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য বলেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি আরও বলেন, পুতুলের বিরুদ্ধে পাওয়া দুর্নীতির সব অভিযোগ তদন্ত করা হচ্ছে। নতুন করে সূচনা ফাউন্ডেশনের কর ফাঁকি ও অর্থ আত্মসাৎ হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোকাম্মেল হক। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে দলটির নিবন্ধন থাকছে কিনা তার উপরে। এছাড়া সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলছেন, যেখানে এমন কিছু প্রস্তাব রয়েছে যাতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। টানা 4 মাস ধরে 18টি ক্ষেত্রে প্রায় 150 সুপারিশ নির্বাচন কমিশনের জন্য দিয়েছে সংস্কার কমিশন। এর মধ্যে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের মতো বিষয় আছে। তবে এসব প্রস্তাবের সঙ্গে দ্বিমত করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। ইসি সচিবালয়ে RFID টকে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের এসব সুপারিশ ইসির দায়িত্ব পালনে বাধা তৈরি করবে, ক্ষুণ্ণ হবে স্বাধীনতা। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। যেমন আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়?
জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরে। সংস্কারের জন্য বাড়তি সময় লাগলে তা কঠিন হবে বলেও মত সিইসির। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে বছরখানেক লাগবে জানিয়ে তিনি বলেন, সেটি আগে করতে হলে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমায় জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে যাতে অক্টোবরের মধ্যে যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নে সিইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। তবে সেই সিদ্ধান্ত কমিশনের নয়, আসতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিকভাবে। শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার্ড থাকে আমরা দেখতে চাই। পলিটিক্যাল ডিবেট চলছে, ওই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, এই ডিসিশনটা ইসি নেবে না। সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার জানান, অনিয়ম রুখতে সামনে থাকতে হবে জনগণকে, প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকে পাশ কাটিয়ে ভিন্ন পথে গেলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা হাফিজ উদ্দিনের দাবি, নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের চেহারার দিকে তাকানো যায় না। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সম্প্রতি নির্বাচন ইস্যুতে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি ও সরকারের কয়েকজন উপদেষ্টার পাল্টাপাল্টি মন্তব্যের সাথে যোগ হয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্নও। বিএনপি মহাসচিব নিজেই সামনে আনেন এই প্রসঙ্গ। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এরপর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যেও একই সুর। রোববার প্রেস ক্লাবে এনপিপির এক আলোচনা সভায় নিরপেক্ষভাবে ভোট আয়োজন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে বিভেদ নয়, ঐক্য নিশ্চিতের পরামর্শ দিয়ে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে কুটচাল নয়, চলতি বছরেই ভোট চায় দেশের মানুষ। যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জনগণ দ্রুত ভোটাধিকার ফিরে না পেলে গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। হাসিনারও অসুবিধা ছিল, জনগণ ভোট দিলে বিএনপি চলে আসবো, এদেরও অসুবিধা। তাহলে কি একই জায়গায় সূত্র? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তো সেই জায়গায় আমাদের নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে কোনো উপদেষ্টা রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন 3 উপদেষ্টা। এছাড়াও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। সরকারে থেকে ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দল গঠনে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করে বিএনপি। এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়।
তবে রোববার রাজধানীর পানি ভবনে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা বলেন, কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবেন না তারা। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে। সচিবালয় আইন উপদেষ্টা বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির বক্তব্য রাজনৈতিক। নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের ব্যাংক খাত থেকে $17 বিলিয়ন পাচার হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহৎ 3টি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেই ফার্মগুলো হলো EY, ডেলয়েট ও KPMG। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়ামী লীগ শাসন আমলে এ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গভর্নর বলেন, এই লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে বাংলাদেশের শীর্ষ 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আত্মীয়রা নজরদারিতে থাকবেন। ভারতের ভিসা পেতে জটিলতার কারণে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বিকল্প হিসেবে চীনের কুনমিংকে ভাবছে সরকার। এজন্য দেশটিতে ভিসা প্রক্রিয়া সহজ করা ও ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান উপদেষ্টা। এছাড়া তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বাঁধ নির্মাণ নিয়ে বেইজিংকে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছে ঢাকা। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশিদের চিকিৎসার জন্য কুনমিংয়ের কয়েকটি হাসপাতালের সাথে আলোচনা চলছে। এছাড়া রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে। তৌহিদ হোসেন বলেন, ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, তবে সুদের হার কমানোর বিষয়ে আলোচনা চলছে। তিস্তা প্রকল্প বা প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে এবার আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিশ্বের সব দেশের জন্যই মার্কিন সহায়তা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলে জানান তৌহিদ হোসেন। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয়, এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার বিশ্বব্যাপী অর্থ সহায়তার কার্যক্রম বন্ধ করলেও বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে অর্থ সহায়তা জারি রেখেছে। এই ইস্যুতে ট্রাম্প সরকারকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিবৃতি প্রসঙ্গে বলেন, তিনি ছিলেন জুলাই গণহত্যার অন্যতম কারিগর। এছাড়া কিছু পোশাক কারখানা বন্ধ হলেও রপ্তানি বেড়েছে বলে জানান তিনি। তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে এবং এটা কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না। আর এটা যে হলো, এটা 90 দিনের কথা বলা হয়েছে। আর বাংলাদেশের সত্যিকার অর্থে ফরেন এই যে আপনি ডোনেশন এগুলো এমনিতেও অনেক আগে এই কমে গিয়েছিল। এটা খুব বাংলাদেশের জন্য এটা খুব ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না। মারা গেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ। রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ ও ঢাকা ক্যান্টনমেন্টে 2 দফা জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1934 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেন KM শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান ছিলেন তিনি। শুরুতে ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার, পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেডের এস ফোর্সের নেতৃত্ব দেন। অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বীর উত্তম খেতাব পান। মুক্তিযুদ্ধে বিজয়ের পর স্বাধীন দেশে প্রথম সেনা প্রধান হন।
দায়িত্ব পালন করেন 1975 সালের 24শে আগস্ট পর্যন্ত। 1976 থেকে 1991 সাল পর্যন্ত মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1996 সালের 12 জনের নির্বাচনে নারায়ণগঞ্জ 3 আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন জেনারেল শফিউল্লাহ। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2 জানুয়ারি ভর্তি হন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে রোববার সকাল 8:45টায় মারা যান তিনি। বাদ জোহর জেনারেল শফিউল্লাহর প্রথম নামাজে জানাজা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে। বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। বোধ করেছি এই এলাকার জলমত নির্বিশেষে সকল মানুষের কাছে উনি অত্যন্ত প্রিয় ছিলেন। মেজর জেনারেল শফিউল্লাহ বাংলাদেশের একটা ইতিহাস, বাংলাদেশের একটা অংশ। তার সম্বন্ধে বলতে গেলে সারাদিনও শেষ হবে না। সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মারধর ও হত্যা চেষ্টা মামলায় পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। 2022 সালে রাজধানীর উত্তরার বোট ক্লাবে অপ্রীতিকর পরিস্থিতিতে মারামারি ও ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়েন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। এরপর পাল্টাপাল্টি মামলা করেন পরিমণি ও বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।